পুলিশ ফাইল। বাবা মায়ের কি হয়ে গেল? স্যার আমার স্ত্রী রীনা মণ্ডল স্যার। আপনি রীনা মণ্ডলের স্বামী? হ্যাঁ স্যার। কোথায় আছেন উনি? উনি ওই বার্ন ইউনিটে আছেন স্যার। দাঁড়ান, ওনার সাথে আমি কথা বলে আসছি। শুনছেন শুনছেন, আপনার জন্য অফিসার এসেছে একটু কথা বলতে, শুনছেন? আচ্ছা, আপনার গায়ে কি কেউ আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, কে আপনাকে এভাবে? শাশুড়ি। কিন্তু কেন? সে তো 19 বছরের লম্বা গল্প। আমার হাতে অত সময় নেই। বুঝতে পেরেছি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের তদন্তের জন্য আপনার জবানবন্দি একান্ত প্রয়োজন। আর আপনার উপর যেই অত্যাচার করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। কি লাভ, আমি তো আর বাঁচব না। কে বলেছে আপনি বাঁচবেন না? আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। মিথ্যে কথা বলেছেন, আমি জানি। কাল হলো তার। কিভাবে দিনে দিনে রিনার জীবন দুর্বিষহ হয়ে উঠল, আসুন দেখি। আচ্ছা, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওদের আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবা আর একটু ভাত দিই আপনাকে? না 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 বলবো না, রাত্রিবেলায় না একটু হালকা খাওয়াই ভালো। বৌমা, হ্যাঁ বাবা। তোমার তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। ও, ভালো লেগেছে? তাহলে তরকারি আর একটু দিই? না না না, দেখো এখানেও রয়েছে তো। এতে পেঁয়াজের গন্ধ কেন? পেঁয়াজ? কি বলছেন কি মা? আপনার তরকারিতে পেঁয়াজ কেন দেবো? কই না, আমি তো খেলাম না, পেঁয়াজের গন্ধ পেলাম না তো। তোমারটাতে দেয়নি, কিন্তু আমারটাতে দিয়েছে। বাজে কথা কেন বলছেন? আজ শনিবার, আপনি নিরামিষ খান, তাই পুরো রান্নাটাই আমি নিরামিষ করেছি। আমি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি? আজ শনিবার, এতে পেঁয়াজ দিয়ে হায় 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 হায়, আমার শনিবারের ব্রতটাই ভেঙে দিলে না তোর মুখে। কি যাতা বলছো মা? ও তো বলছে যে পেঁয়াজ দেয়নি, তুমি ওকে জোর করে দোষ দিচ্ছ। আমি গন্ধ পাচ্ছি, গন্ধ। হায় 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 হায়, আমার আজকের দিনটাই মাটি করে দিলে কেন? কি যাতা বলছো তুমি? হ্যাঁ, আমরা সবাই খেলাম, তাতে কিছু নেই, আর তোমার বেলা দিয়ে রয়েছে। পাবে না, পাবে না, তুমি তো ওর দোষ দেখতে পাবে না। আমি তো বলেছি ও তোমাকে জাদু টোনা করেছে, জাদু টোনা। এই শোনো, চুপচাপ খেতে হলে খাও, তাহলে উঠে যাও। এরকম ভাবে শুধু শুধু অশান্তি করবে না। চাল চাল চেলেছি, চাল, আমাকে খেতে না দেওয়ার চাল। হ্যাঁ? ভালো হবে না, ভালো হবে না, এই তোমাকে আমি বলে যাচ্ছি, তোমার ভালো হবে না। হ্যাঁ। অকারণে বাজে কথা বলবেন না মা, আর পায়ে পা দিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই। দেখছো দেখেছো কিরকম অভিশাপ দিল? চুপ করো, তুমি ঘরে যাও, চুপ করো। কি বলে যে আমি তোমায় সান্ত্বনা দিই?
কিচ্ছু বলো না, তোমরা কেউ কিচ্ছু বলো না। আমার তো মান সম্মান কিচ্ছু নেই। আমাকে আমাকে যা খুশি অপমান করতে পারো, যেভাবে খুশি আমাকে তোমরা যা খুশি বলতে পারো। দেখো, ভুল বুঝো না, মাঝে তোমাকে এরমভাবে হঠাৎ আক্রমণ করবে আমি বুঝে উঠতে পারিনি। বিনা কারণে কেন উনি এরকম করলেন? আমি আর বাবা দুজনেই মাকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু মা তো কিছুতেই বুঝতে চাইছে না, একতরফা বলে গেল। আমি কি কিছু ভুল করেছি বলো তো? এরপর থেকে আমি মায়ের জন্য আর রান্না করতে পারবো? উনি তো প্রতি পদে পদে আমার দোষ ধরার জন্য তৈরি হয়ে রয়েছেন। তোমাকে একটু সাবধানে থাকতে হবে, মা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। বন্ধ করো, এসব বন্ধ করো। এই বয়সে আমি তোমাকে ছেড়ে আর আমার বাচ্চাদের ছেড়ে আমি কোথায় যাব? আমি ছেড়ে যেতে পারবো না গো, আমি ওদের ছেড়ে যেতে কোথাও পারবো না। কাল থেকে আমি হাড়ি আলাদা করে দেবো, তোমার আমার রান্না তুমি করবে। বলি কেন কেন ওই মেয়েটাকে আশকারা দিচ্ছ? ও বুঝেছি, ও তোমার মাথায় তেল দেয় বলে। না, রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। তোমার রান্না তুমি করবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ বুঝেছি বুঝেছি, বলে এই বুড়ো বয়সে রান্না করে হাত পুড়িয়ে খাবো বলেই তো ঘরে বউ নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক তো হয়েছে, বিয়ে তো 10 বছর হয়ে গেল, এখনো মেয়েটাকে আপন করতে পারলে না, উল্টে তাকে। থাক, থাক। বেশ বুঝতে পেরেছি, ওই মেয়েটা তোমাকে জাদু করেছে। হ্যাঁ, আমার ছেলের মতন তোমার মাথাটাও চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আজ এত বছর সংসার করার পরেও ওই পরের মেয়েটা তোমার কাছে আপন হয়ে গেল। ছি 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 ছি। আরে বাবা, তুমিও তো তোমার মেয়েটাকে বিয়ে দিয়েছো। হ্যাঁ, তার শ্বশুর বাড়ির লোকেরা তার সঙ্গে যদি বাইরের লোকের মতন আচরণ করতো, তাহলে তোমার কেমন লাগতো? সে আমার মেয়ে, আমার মেয়েরই মতো। না, আমাকে বোঝাতে এসো না। যাকে আমি পেটে ধরিনি তাকে আমি মেয়ে বলে মানতে পারবো না। ঘড়িটা দেখেছিস? অনেক দেরি হয়ে আছে, মাস্টারমশাই এসে গেছে। চল তাঁতি কর, তাঁতি কর। বাবা একটা অঙ্ক খাতা কিনে দেবে? তো এতক্ষণ মনে পড়েনি, এখন বেরোবার সময় মনে পড়লো? আরে বাবা, কি দেরি হয়ে গেছে। না না না, এই আর তো দেখি তাড়াতাড়ি নে, পড়ার মাঝখানে একটু খেয়ে নিস, বুঝলি? নে তাড়াতাড়ি গুছিয়ে নে। আরে ওকে গুছিয়ে দাও তাড়াতাড়ি। আরে বাবা রে, দেরি করে ফেললি রে বাবা। তাড়াতাড়ি নে যে, চা ভালো করে পড়াশোনা করিস। হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু মনে করে বাজার থেকে জিনিসগুলো নিয়ে এসো। দেবা দাঁড়া দাঁড়া, আজ থেকে আর সবার বাজার তোকে করতে হবে না, বাজারে আমি যাচ্ছি। আর আজ থেকে তোর মার আর আমার রান্নাটা তোর মাই করবে। এরকম কেন করছো বাবা? যা হওয়ার তো হয়ে গেছে। যেটা আমি বললাম সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। যা যা, ওদের দেরি হয়ে যাচ্ছে, ওদেরকে নিয়ে স্কুলে যা যা। বাবা, এটা কি ঠিক হলো? এটাই ঠিক হলো। মানুষকে বুঝতে দেওয়া উচিত যে ভালোবাসা দিলেই সবকিছু পাওয়া যায়, আর খারাপ ব্যবহার করলে সেটাই ফেরত আসে। বাবা, এই বয়সে আর হাত পুড়িয়ে খাওয়ার দরকার নেই। ভালোই হবে, না খেয়ে থাকবে। তবে যে কিনা প্রতিদিন এই হাত পুড়িয়ে রান্না করে দেবে, তাকেই কিনা এরকম ভাবে অপমান করবে? বিশ্বাস করুন বাবা, মায়ের তরকারিতে পেঁয়াজ ছিল না। হ্যাঁ, আমি জানি বৌমা, ঈর্ষা ঈর্ষা। আমি যে তোমার ওই তরকারির তারিফ করলাম, অমনি তার ভিতরে ঈর্ষার আগুনটা জ্বলে উঠল। তাই জন্য তোমার ওরম ভাবে তোমাকে অপমান করলো। বাবা, তার জন্য তো হাড়ি আলাদা করার দরকার নেই। আপনার কষ্ট হবে বাবা। কটা দিন দেখোই না, আপনি আপ সিধে হয়ে যাবে। বাবা, আপনাকে হাত জোর করে বলছি, আপনি হাড়ি আলাদা করবেন না বাবা। একটা কথা জানো বৌমা, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। কয়েকটা দিন দেখোই না, সব ঠিক হয়ে যাবে। আমার
আমার শ্বশুর ভগবান তুল্য। উনি আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন। তাই ওনার জন্যেই আমি ওই বাড়িতে এত অত্যাচার সহ্য করেও পড়েছিলাম। মা, ও মা, মা, কি হলো, সব গেল কোথায়? ও মা, এ কি মা, তুমি বাড়িতেই আছো অথচ সাড়া দিচ্ছ না কেন? তোর মা মরে গেছে। বালাই সব, এসব আবার কি কথা মা? এরম কথা কেউ বলে? কেন দেখতে পাচ্ছিস না, এই বুড়ো বয়সে এসেও আমাকে এক ঘরে থাকতে হচ্ছে। দুবেলা দুমুঠো রান্না ভাত, তাও আমার কপালে জোটে না। কেন, কি হয়েছে? তুমি আমাকে কিছু জানাওনি কেন? আমি তো পরের দয়াতে বেঁচে আছি। তোর বাবা, তোর দাদা, যারা আমার কাছের মানুষ, ওই ডাইনিটা তাদেরকে উপোস করে নিয়েছে। আমার চিতা জ্বালানোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমার চিতা জ্বালিয়ে তবে ও ঠান্ডা হবে, ঠান্ডা। কি, এত বড় সাহস? তোমার হাড়ি আলাদা করে দিয়েছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কপাল, সবই আমার কপাল। তা না হলে এত বছর যে মানুষটার জন্য আমি খেটে মরলাম, সেই কিনা ওর বইয়ের হয়ে কথা বলে। কপাল, কপাল। আমি ভাবছি দাদা এটা মেনে নিল কি করে। দেখো মা, তোমার জন্য আমি আজকে একটা কাজের লোকের ব্যবস্থা করব, তোমাকে আর এত কষ্ট করতে হবে না। আমার থাক, তুই বাইরে থেকে এসে আমার জন্য কত করবি। যা আছে কপালে তাই হবে। এই বুড়ো বয়সে এসে আমাকে সব কষ্ট সহ্য করতে হবে। না না, এত বড় সাহস মেনে নেওয়া যাবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজই। বৌদি, 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 এসো ঘরে এসো। না, আমি ঘরে যাব না, তুমি বাইরে এসো। ও মা, তোমাকে এত উত্তেজিত লাগছে কেন ভাই? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমি তো তোমার কাছে জানতে চাইছি কি হয়েছে। কই, তেমন কিছু তো হয়নি। নেকা সেজো না, তুমি মায়ের সাথে কি ব্যবহার করেছো সেটাই জানতে চাইছি। তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ভাই। সকাল থেকে সাজগোজ করার সময়ও পাইনি, আর নাগা সাজার কোনো প্রশ্নও নেই। আর তোমার মায়ের সাথে কি হয়েছে সেটা তো এতক্ষণে নিশ্চয়ই তুমি জেনে গেছো। তা না হলে তো তোমার এই রূপটা আমার দেখতে হতো না। কি বললে? আমার রূপ? আমার আসল রূপ তুমি কি দেখেছো? হ্যাঁ, এবার আমি তোমাকে দেখাবো আমার আসল রূপ। তোমার বড্ড বার বেড়েছে। কারবার বেড়েছে রে ছায়া? তুই কার সাথে এরকম ভাবে কথা বলছিস? বৌদির বার বেড়েছে। দেখো না বাবা, বৌদি আমার সাথে কিভাবে কথা বলছে। হ্যাঁ, তোর ভাষাও তো আমি শুনলাম, তাতেই আমি সব বুঝে গেছি। বাবা, তোমার আশকারা পেয়ে কিন্তু ওর এত বার বেড়েছে। ছায়া, ছায়া চলে আয়, ছায়া চলে আয়। তোর বাবার সামনে কিচ্ছু বলিস না। শোন ছায়া, তুই তোর সংসার ছেড়ে এই সংসারে নাক গলাতে আসবি না। বৌমা যেটা করেছে সেটা ন্যায্যই করেছে। বাবা, মা যদি অপমানিত হয় তাহলে আমি ছেড়ে দেব, এটা তুমি ভাবলে কি করে? তোর মা অপমানিত হলো তার জন্য আমি বেঁচে রয়েছি, বুঝেছিস? আর আমি মরে গেলে না হয় তুই তোর মাকে নিয়ে তোর কাছে রেখে দিবি, তখন কেউ অপমান করতে যাবে না। দূর থেকে না এত দরদ দেখাতে আসবি না। বাবা, তুমি একটা পরের মেয়ের জন্য নিজের মেয়েকে এভাবে অপমান করলে? তোর আর তোর মায়ের ভাষা তো একই। পরের মেয়ে, হ্যাঁ? এই পরের মেয়েটাই তোদের আপন করতে চেয়েছিল, কিন্তু তোরা হসনি। শোন, ও হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে আমার বাড়িতে কেউ যদি অপমান করে সেটা কিন্তু আমি মেনে নেব না। মা, মা দেখো, ওর জন্য বাবা আমাকে অপমান করতে চাইলো না, কেমন বড় করে দিল। চলে আয় ছায়া, চলে আয়। ওই ডাইনিটা তোর বাবাকে বশ করেছে। ঝেঁটিয়ে ভূত ছাড়াবো আমি, ঝেঁটিয়ে।
চলে আয়, চলে আয় মা, চলে আয় আমার সঙ্গে, চলে আয়। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তো আছি, কাঁদিস না। ওরা দুজনেই আমাকে কোনোদিন মেনে নিতে পারেনি, কিন্তু আমার শ্বশুর আর স্বামী সব সময় আমার ওপর ঢাল হয়ে থাকতো। তাই তো এত অত্যাচার সহ্য করেও আমি ওই বাড়িতে এতদিন থাকতে পেরেছিলাম। আচ্ছা, ননদ এসে কি প্ররোচনা দিত আপনার শাশুড়িকে? মা মেয়ে দুজনে মিলে আমার উপরে অত্যাচার করতো, অপমান করতো দিনের পর দিন। আর আপনার স্বামী? ও তো অসহায় বোধ করতো, বারবার প্রতিবাদ করতো, কিন্তু কিন্তু পেরে উঠতো না। ওর মায়ের সাথে কিছুতেই পেরে উঠতো না। উফ, কি জ্বালা করছে। আমি বুঝতে পেরেছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনার উপর এই অত্যাচারের কথা আমাকে জানতেই হবে। এভাবেই গড়াতে লাগলো, কিন্তু বছর খানেক পরে অশান্তি আরও চরমে উঠলো। নে খেল খেল, আর শোন, ভালো করে খেলবি বাবা, তোরা দুজনে ভীষণ চোট্টামো করিস। হ্যাঁ ঠিক দিয়েছিস তো? হ্যাঁ তাহলে 1 2 3 4 5। আরে পেটেতে ছুঁচোর দম মারছে রে। আরে আজকে ছুটির দিনে তোর মা কি টিফিন করছে বলতো? দাদু, আজ কিন্তু হেভি আইটেম আছে। আজকে না মা গরম গরম লুচি আর ফুলকপির তরকারি রান্না করছে গো। আরে বলিস কি রে? হ্যাঁ, গরম গরম লুচি। আরে আজকের দিন তো দারুণ জমে যাবে রে নাতনি। এবার কিন্তু তোমার দান দাও। আরে দাঁড়া দাঁড়া চালছি। না আমার খেলতে ইচ্ছে করছে না, বুঝলি তো? খেলা থেকে মনটাই উঠে গেছে। কি বলছো? তোর মায়ের হাতের ওই গরম গরম ফুলকো লুচি না, আহা, একেবারে মুখে দিলেই গলে যায়। ডাইনির হাতে লুচি খাবে? দাঁড়াও, গেলাচ্ছি তোমাকে লুচি। তুমি আগে ধানটা চালো, বুঝলে? তোমার এসে যাবে ফুলকো লুচি আর তরকারি। আগে চালো ধানটা দাও দেখি। আমার খেলতে ইচ্ছে করছে না তো, তোর লুচি কখন আসবে বলতো? কি করিস না, না ঠিক করে দে, ঠিক করে। ও ঠাম্মি, মায়ের কাঁচা কাপড়গুলো ফেলে দিচ্ছ কেন? তোর মাকে বল কুড়িয়ে নিয়ে যেতে। এসব কি বলছো কি? এসব তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি আর অন্য কোথাও মেলার জায়গা পেলে না? আমার বাড়ি, আমি যেখানে খুশি মেলবো। ঠাম্মি, এসব কি বলছো? এটা তো আমাদেরও বাড়ি। চুপ কর ভাই, তুই কিছু বলতে চাস না। দেখছিস না, আজকে আবার অশান্তি করবে বলে ঠিক করেছে। চল চল। তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? এই সাত সকালে আবার শুরু করেছো। তো যেখানে শান্তি সেখানে যাও না, দেখি এই বুড়ো বয়সে কে তোমাকে যত্নার্থী করে। আচ্ছা, তুমি ঠিক কি চাইছো বলো তো? আমারই হাড় খাবে, মাস খাবে, আর আমার হাড়ে বসে ডুগডুগি বাজাবে? না, তা হবে না। ফুলকো ফুলকো লুচি খাবে না? যা, তোমার বৌমা তোমার জন্য ফুলকো লুচি করেছে, গিয়ে খাও। কি রে, কাঁচা কাপড় জামাগুলো ওপর থেকে ফেলে দিল কি? বাবা, ঠাম্মি সকালে জামা কাপড় মেলতে গিয়ে ছাদ থেকে মায়ের সব জামা কাপড়গুলো এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এগুলো যে কেন করছে? পাগল হয়ে গেছে। বাবা, ঠাম্মি কিন্তু মাকে এত বছর পরেও সহ্য করতে পারছে না। তুমি যদি এর প্রতিবাদ না করো, বিষয়টা কিন্তু দিনে দিনে আরো বাড়বে। যেগুলো নোংরা হয়ে গেছে সেগুলো একটু ধুয়ে নে, বাকিগুলো নিচেই মেলে দে। যা। শোনো,
আমাদেরকে নিয়ে তুমি অন্য কোথাও চলো। এভাবে আর আমি বেঁচে থাকতে পারবো না। সেই সকাল থেকে শুরু হয়ে গেছে অশান্তি। এটা আমার বাবার বাড়ি, এটা আমার বাড়ি, আমার এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে। দরকার পড়লে আমি এই বাড়িতে আজকে একটা হেস্তনেস্ত করে ছাড়বো। পারবে না, তুমি পারবে না। ওটা তোমার মা, তুমি কত খারাপ হতে পারবে? আর আর আমাকে নিয়ে তো যত অশান্তি, আমাকে সরিয়ে দাও, সব ঝামেলা মিটে যাবে। দরকার পড়লে এই বাড়িতে আমি আলাদা হয়ে থাকবো। করো না, করো না গো, আমাদের ওসব মানায় না। কত শখ করে লুচি করলাম তোমাদের জন্য, আর এত অশান্তি করো না। তুমি বরং বাবাকে ডেকে নিয়ে এসো। কি হলো? দরজা খুলছো না কেন? দরজা খোলো। দেখেছিস, দেখেছিস ছায়া, দরজা খুলছে না, জ্বলে যাচ্ছে। তোর সঙ্গে বাইরে বেরিয়েছি বলে জ্বলে যাচ্ছে। নিচে কেউ নেই? ও মা, তোকে আমি বলিনি সব ওপরে উঠে গেছে? ওপরে জানিস, ছেলে মেয়ে দুটো আমার সঙ্গে কথা বলে না। ও মা, তার মানে সব শুনতে পাচ্ছে কিন্তু দরজা খুলছে না। বোঝ, তুই বোঝ, তোর নিজের বাড়ি, নিজের ঘর, আমি ঘরে ঢুকতে পারছি না। কি কি হলো? কি খুলছি খুলছি, দাও। কি হলো? বলে মরে গিয়েছিলে নাকি? একটু ঘুমিয়ে পড়েছিলাম। আরে এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, তোরা শুনতে পাসনি? না পিসি, উপরে টিভি চলছিল তো তাই শোনা যায়নি। হ্যাঁ, ওই বুকের টিভি নিয়েই মরবি। যার শিল তার নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। ঠাম্মি, এসব কথাগুলো তুমি কাকে বলছো? যাকে বলেছে সে ঠিক বুঝতে পেরেছে। এই শোনো, দরজা খুলে দিয়েছি, এবার ঘরে যাও। ছায়া, তুই তোর মাকে নিয়ে ঘরে যা। চলো মা, ঘরে চলো, তা না হলে এরা তোমার গায়ে বমি করে দেবে। শুনলি, শুনলি কি ভাষায় আমার সঙ্গে কথা বললো? সব সব ওই ডাইনিটা শেখানো। কি জাতা কথা বলছো ঠাম্মি? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ? দাঁড়াও, আজ বাবা আসুক, আমি এই সব কথা ঠিক বলবো। কি করবে? কি করবে তোর বাবা? আমার এই ক্যাচ কলা করবে, ক্যাচ কলা। আমি তখনই বুঝেছি, আমি তখনই বুঝেছিলাম যে পায়ে জোড়া আঙুল দেখলে এই একেবারে আমার সংসারটা ছাড়খাড় করে দেবে। আর আমার আমার এমন ভালো ছেলেটার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে। চলো মা, ঘরে চলো, আর তোমাকে এখানে থাকতে হবে না। চলো। বলতে দে, বলতে দে, ওদের বুকে যত জমা কথা আছে সব বলতে দে। দেখিস না আমি কিচ্ছু বলি না ওদের। কি বলবে? বলে কি বলবে তুমি? কি বলা আছে তোমার? হ্যাঁ, মেরে তোমার মুখ। এই, কি করছো তুমি? তুমি ওকে মারতে যাচ্ছ? মা চলো, মা তুমি ঘরে চলো, এখানে তোমাকে একটুও দাঁড়াতে হবে না। চলো মা, চলো। ইস, দাদার কপালে কি যে একটা বউ জুটলো। বলে বিদেয় তো হলো না। ভেবেছিলাম এই অলক্ষীটাকে বিদেয় করে দিয়ে একটা লক্ষ্মীমন্ত মেয়েকে বউ করে নিয়ে আসবো। এই এই, তুমি কি থামবে? না, কেন থামবো? তুমি থামো, তা নাহলে তোমার মুখে আমি নুড়ো জেলে দেবো, নুড়ো। শাশুড়ি বৌমা এই সুন্দর সম্পর্কটা অনেকের জীবনেই অসুন্দর হয়ে দেখা দেয়, কিন্তু সেটারও একটা পর্যায় আছে। বনিবনা না হলে অনেকের সংসারই ভেঙে যায়, আবার অনেক সময় অবনিবনার কারণে দুর্ঘটনাও ঘটে। কিন্তু বিয়ের 19 বছর ধরে এই অত্যাচার সহ্য করাটা ব্যতিক্রম। রিনা বারবারই চেয়েছিল যে মানিয়ে নিয়ে সংসার করতে, কিন্তু বারবারই তার স্বপ্নভঙ্গ হয়েছে। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যার ফলে প্রায় মধ্য বয়সে তার এই করুণ পরিণতি? হ্যাঁ রে মনি, পঞ্জিকাটা কোথায় রে মা? পঞ্জিকা? হ্যাঁ? দেখো তোমার বইয়ের টেবিলে, তা নাহলে ড্রয়ারে দেখো, ওখানে মনে আছে। হ্যাঁ পেয়েছি রে মা। আচ্ছা বাবা, আজ হঠাৎ তুমি অফিস থেকে ফিরে পঞ্জিকা নিয়ে বসছো যে, জামা কাপড় ছাড়লে না তো? বৈশাখ মাসের কালী পুজোর ডেটটা দেখতে হবে মা। আসলে অফিসে দুদিন ছুটি দিতে হবে তো। তোর মা কোথায় রে? কেন বাবা, মাকে কি দরকার? চা খাবে তো? দাঁড়াও, আমি চা করে এনে দিচ্ছি। হ্যাঁ একটু চাটা কর না মা, আর মাকে একটু ডেকে দে। আচ্ছা ঠিক আছে। কাজ কাজ কাজ, কি হলোটা কি?
এই না, আগে জলটা খেয়ে নাও। বসো বসো, কি বলো? তোমার সাথে একটু আলোচনা আছে। ভাবছি কি এবারে কালী পুজোটা আমরা উপরে আলাদাভাবেই করব। ওপরে আলাদা করে? কেন আলাদা করবে কেন? এত বছরের বাড়ির পুজো আলাদা করার কোনো দরকার নেই। আমাকে নিয়ে সমস্যা তো, আমি কোনো কিছুতে থাকবো না, দূর থেকে সব কাজ করে দেবো। অপমান করলেও সহ্য করে নেবো, এ আর নতুন কথা কি? সে তো আমাদের মুখছে, ছেলে মেয়ে মুখছে, তুমি সব সহ্য করছো। তোমরা ছাড়া আমার কে আছে বলো? সেই 19 বছর ধরে আমি তোমার কাছে রয়েছি। বাড়ির কথা ভুলে বাবা মা ভাই বোন সবাইকে ভুলে তোমাদের আপন করে নিয়েছি, কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম বলো? কি পেলাম? আমার ঘরের পুজো তুমি করবে, আমি সব ব্যবস্থা উপরে করে দেবো। কিন্তু বাবা কি ভাববে বলো তো? বাবা রাজি, কারণ মা চায় না ওনার পুজোতে আমাদের ছায়াটা পড়ুক। তোমাদের না, বলো আমার। আমরা যেদিন থেকে ওপরে উঠে এসেছি আলাদা হয়ে, সেদিন থেকেই মা শুনিয়ে রেখেছেন। খুব ভালো হবে বাবা, ওইসব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে না গিয়ে বরং আমরা নিজেরা আলাদা আলাদা করে পুজো করি, আর মাকে আমি সব রকম হেল্প করে দেবো। হ্যাঁ রে মা, কালী পুজোয় কিন্তু অনেক নিয়ম কানুন আছে জানিস তো, তাহলেই ঠাকুর প্রসন্ন হবেন। আর যদি ভুল ভ্রান্তি কিছু করেছিস তাহলে কিন্তু মা ভীষণ রেগে যাবেন। তুমি চিন্তা করো না, আমাদের যিনি পুজো করেন ঠাকুরমশাই, ওনাকে দিয়ে আমাদের পুজোটা করাবো। আচ্ছা, জয় মা। মা গো, তুমি যা চাইবে তাই হবে মা গো। কালী পুজো বলে কথা, তাড়াতাড়ি করে হয় বলুন তো। হ্যাঁ, এই যে ভগবানের দূত, এতক্ষণে আসার সময় হলো? মানে কালী পুজো তো গভীর রাতের পুজো, তাই আর কি। হ্যাঁ, তা এ বাড়িতে পুজো করা হচ্ছে কত বছর? এই 15 বছর। 15 বছর। ওরা তো নতুন পুজো করছে, হ্যাঁ, তাই ওদেরটা না নম করে এবার ছেড়ে দিয়েছি। এবার আপনারটা ঠান্ডা মাথায় ভালো করে করুন। মা, তোমার পুজোর তো জোগাড় গোছানো ছিল না, তাই আমাদের পুজোটা করে দিয়েছি। এবার তাড়াতাড়ি তোমার পুজোটা করবে। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, কথা বাড়িয়ে লাভ নেই। সরো। চল মা, চল।
আমার পুজোটা পরে করবি? আমার পুজোটা পরে? ওমা, দরজা তো বন্ধ রে, কি করি বলতো? মা, মনে হয় সারা রাত জেগে পুজো হয়েছে তো, দুজনেই এখন ঘুমোচ্ছে। তুমি এক কাজ করো, প্রসাদটা নিয়ে উপরে চলো, পরে দিও না। পরে আবার আসবো? তার থেকে এক কাজ করি, শোন, আমরা বরং এইখানটা রেখে যাই, বুঝলি? তোর দাদু ঠিক নিয়ে নেবে সব। সেই ভালো, চলো তাহলে। চল। এই যে বড় লোকের বেটি, এদিকে এসো। বলি এদিকে এসো। বলি এগুলো এখানে কি রাখা হচ্ছে শুনি? ঠাকুমা, ওটা কালী পুজোর প্রসাদ, তোমার আর দাদু ভাইয়ের জন্য এনেছি। দয়া দেখাতে এসেছে, দয়া। চল, এগুলো সব নিয়ে যা, চলে যা, চলে যা এখান থেকে। জুতো মেরে গরুদান করতে এসেছি। আবার কি বেটি? মা, আপনি তো চাননি আপনার পুজোয় আমার ছায়া পড়ুক, তাই তো আপনার ছেলে আলাদা করে পুজোর ব্যবস্থা করেছে। মা, প্রসাদটা খেয়ে নিই, প্রসাদে কোনো দোষ নেই। আমার এত বছরের পুজোটা নষ্ট করে দিয়ে আমার মুখে প্রসাদ গুঁজে দিতে এসেছে। এই নে, তোর প্রসাদ তুই খা। মা, কি হয়েছে মা? মা কোথায় লেগেছে? রক্ত বেরোচ্ছে। দাদু, দাদু, বাবা, আমার পাড়া ভাতে ছাই। খা, খা, এবার আমার পিন্ডি খা। আমার এতদিনের পুজোটাকে নষ্ট করলি, পুরুতের মাথা চিবিয়ে খেয়ে তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে আগে পুজো করলি। মেরে খুন করে দেব, খুন করে দেব। আমি জেল খাটবো, তোকে মেরে আমি জেল খাটবো, জেল। ছোট লোকের বাচ্চা। ছোট লোককে সবাই জানে, পাড়া সবাই আপনাকে চেনে। 19 বছর ধরে আপনি আমাকে অনেক অত্যাচার করেছেন, আর সহ্য করব না। এই রক্তের দাম আপনাকে দিতেই হবে। কি হলো? কি এভাবেই মেরেছে? বাবা দেখো, প্রসাদ দিতে এসেছিল কিভাবে মেরেছে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল। আমি পাগল হয়ে গেছি। এই যে শোনো, একটা কথাও তুমি বলবে না। আমার যে সর্বনাশ করবে, আমিও তার ঠিক এমনি ভাবে সর্বনাশ করব। তুমি এভাবে মেয়েটাকে মেরেছো? এতবার মেরেছো তুমি? বাবা, তুমি মাকে নিয়ে ভিতরে চলো। বাবা, আস্তে মা, আস্তে। আমি কি ভুল করেছি বল? কি ভুল করেছি? তোরা তো বড় হয়েছিস, তোর মাকে এরকম করে মারবে? যা যা, তাই যা। আমার সর্বনাশ করার আগে 100 বার ভাববি, 100 বার। লোকের কাছে আমি কি করে মুখ দেখাবো? মুখ দেখাবে? এই ঘটনার পর শাশুড়ির সঙ্গে রিনার এবং নাতি নাতনির মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। মাঝখান থেকে দারুণ সমস্যায় পড়েছে পরাণ এবং তার ছেলে দেবাশিস। সে কিছুতেই তার মাকে ঈর্ষামুক্ত করতে পারল না। মাঝখান থেকে সবচেয়ে বেশি সমস্যা হতো যখন দেবাশিসের বোন এ বাড়িতে আসতো। সে নিজের সংসার ছেড়ে এ সংসারে এসে মাকে উত্ত্যক্ত করত বৌদির বিরুদ্ধে। মা, আর যেন কোনোদিনও না শুনি তোমার বাতের তেল ফুরিয়ে গেছে আর তুমি আমাকে জানাওনি। তোমার মেয়ে মরে গেছে নাকি? মরবে, মরবে, মুখে রক্ত উঠে মরবে। আমি যদি নিষ্ঠা ভরে পুজো দিয়ে থাকি, তাহলে আমার অভিশাপ কখনো বিফলে যাবে না। মা ওকে হাতে নাতে ফল দেবে। এত বছর এই বাড়িতে আছে, তোমাকে মানিয়ে নিতে পারলো না, ছেলে মেয়েগুলোকেও বিষিয়ে তুলেছে। খারাপ হয়ে গেছে, আমি খারাপ হয়ে গেছি।
আমি আর ভালো হতে চাই না। তোর বাবার জন্য পারলাম না, তা না হলে ওই বউকে ঘাড় ধাক্কা দিয়ে বিদেয় করে আমি আমার দেবার আবার বিয়ে দিতাম। আর আমার দেবাও তো বউয়ের গোলাম পেয়ে গেল। ওর কথায় বাড়িতে আলাদা পুজো করলো। তোর বাবা, তোর দাদা, আমার পুজো সব আমার কাছ থেকে কেড়ে নিল। মরবি, মরবি, মুখে রক্ত উঠে মরবি। থাক মা থাক, তুমি আর বেশি উত্তেজিত হও না, শেষে আবার তোমার শরীর খারাপ করবে। আজ আমি আসি। শোনো, কোনো কিছু বেচাল দেখলেই না আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবে, একেবারে শিরে করে দিয়ে যাব। আসি। এই রক্তের দাম আপনাকে দিতেই হবে। তুমি এভাবে মেয়েটাকে মেরেছো? এতবার মেরেছো তুমি? চলো মা, ঘরে চলো, তা না হলে এরা তোমার গায়ে বমি করে দেবে। এই রক্তের দাম আপনাকে দিতেই হবে। সকালবেলায় রিনা যখন রান্নাঘরে রান্না করছিল, ঠিক সেই সময় তার শাশুড়ি এসে কেরোসিন তেল ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। কেন তিনি এই কাজটা করলেন সেটা তদন্তের পর জানা যাবে। তবে রিনা তার জবানবন্দিতে এই ঘটনার কথাই বলল। 19 বছর সংসার করার পর শাশুড়ির এই আক্রোশ সত্যি খুবই বিরল ঘটনা। কিন্তু আমাদের চারিপাশে আজও এরকম অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। স্ত্রীকে বাঁচাতে গিয়ে দেবাশিসও আংশিক পুড়ে যায়। পাড়া প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে দুজনকে আরজিকর হাসপাতালে ভর্তি করেন। রিনার অবস্থা সংকটজনক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। কি রিনা মণ্ডল মারা গেলেন? হ্যাঁ আসলে ওনার তো খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। ওকে। মিথ্যে কথা বলেছেন, আমি জানি। আমি আর বাঁচব না, আমি জানি। কথা বলতে পারো। তুমি কথা বলতে পারো। স্যার আমার মা শেষ করে দিল। স্যার প্লিজ
মাকে অ্যারেস্ট করুন, আমার বউটাকে শেষ করে দিল স্যার, আমার মা শেষ করে দিল স্যার। শেষ হয়ে গেল রিনার বাঁচার লড়াই। সে জানতো যে সে আর বাঁচবে না, তবু সব যন্ত্রণা সহ্য করে মৃত্যুকালীন জবানবন্দিতে সবকিছু বলে গিয়েছিল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ রিনার শাশুড়িকে অ্যারেস্ট করে। ঈর্ষা কত ভয়ঙ্কর হতে পারে! এত বছর বিয়ের পরেও শাশুড়ির ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে মরতে হলো রিনাকে। তাই সাবধান, খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।